শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ফয়সাল তিতুমির। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে একমত রাজনৈতিক দলগুলো। জাতীয় নির্বাচন এবং গণভোট একসাথে হবে না, আলাদা হবে, সেই বিষয়ে আছে দ্বিমত। একই সাথে জুলাই সনদের আইনি ভিত্তি কোন প্রক্রিয়ায় হবে তা নিয়ে সিদ্ধান্তে পৌঁছতে পারেনি দলগুলো। আলোচনায় এসেছে সংবিধান আদেশ, সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ, গণপরিষদ গঠন, গণভোট আয়োজন, নির্বাচন কমিশনের আরপিওতে অন্তর্ভুক্ত করার প্রস্তাবও এসেছে। ৮ অক্টোবর বিকেলে আবারও হবে আলোচনা। প্রায় ৮ মাসের আলোচনা শেষে ৮৪টি বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে দলগুলো। মৌলিক সংস্কারের ১১টিতে আছে আপত্তি। সনদের খসড়াও চূড়ান্ত, কিন্তু এই সনদের বাস্তবায়ন কিভাবে হবে এই ইস্যুতে আটকে আছে কমিশনের আলোচনা। আমাদের লক্ষ্য তো হচ্ছে এটা একটা চূড়ান্ত জায়গায় উপনীত হওয়া। বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে একমত রাজনৈতিক দলগুলো। তবে আইনি ভিত্তি কোন পদ্ধতিতে হবে সে নিয়ে আছে বিতর্ক। সংবিধানের ১০৬ অনুচ্ছেদের আওতায় সুপ্রিম কোর্টের মতামত নিয়ে তারপর গণভোটের প্রস্তাব বিএনপির। জাতীয় সংসদ নির্বাচন ও জনগণ জুলাই সনদের বাস্তবায়ন চায় কিনা সে বিষয়ে গণভোট একসাথেই চায় দলটি। সংসদ নির্বাচনের দিনে একই দিনে আমরা আরেকটা আলাদা ব্যালেটে সেই জুলাই জাতীয় সনদের পক্ষে জনরায়টা নেয়ার জন্য বলেছে, সেটাই রেফারেন্ডাম। এই রেফারেন্ডাম অনুষ্ঠানের জন্য আমাদেরকে কনস্টিটিউশনে কোনো অ্যামেন্ডমেন্ট আগে আনতে হবে না। তবে জামায়াতে ইসলামী মনে করে এতে করে বিচার বিভাগ রাজনীতিকীকরণ হবে, হারাবে নিরপেক্ষতা। সংবিধান আদেশ জারি করে সংসদ কার্যকরের প্রস্তাব দলটির। নেতাদের মতে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন সম্ভব, নির্বাচনের আগেই গণভোট চায় দলটি। ধরেন বলল ভবিষ্যতে একবার চ্যালেঞ্জ হলো, আজ থেকে ২০ বছর পরে কোথায় যাব আমি? হাইকোর্টে রিট পিটিশন করব। সুপ্রিম কোর্টের এই অ্যাডভাইজারি ওপিনিয়নের ভিত্তিতে এটা করার পরে হাইকোর্টের রিট পিটিশনের অপশন আর ওপেন থাকে? নো। আইনি ভিত্তি রচনার জন্য যদি গণভোটে যায় তাহলে এটা হবে সবচেয়ে পাওয়ারফুল। ইলেকশন কমিশনকে যে দায়িত্ব সরকার দেয়, আমরা মনে করি এটা জাতীয় নির্বাচনকে কোনো ধরনের ডিস্টার্ব করা ছাড়াই ওনারা নভেম্বরের এন্ডে অথবা ডিসেম্বরের মধ্যে এটা আয়োজন করতে পারেন। জাতীয় নির্বাচন তফসিলের আগে করতে পারবে। তবে অনেক দলই আইনি জটিলতায় না গিয়ে প্রধান উপদেষ্টার আদেশ জারির কথা বলেন। গণভোট আয়োজন নির্বাচন কমিশনের আরপিওতে অন্তর্ভুক্ত করার প্রস্তাবও দেয়া হয়। যেহেতু আমরা জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে সিরিয়াস, আমাদের গণভোটে খুব বড় রিজার্ভেশন নাই, কিন্তু সেই গণভোটটা হতে হবে জুলাই সনদ বাস্তবায়ন করছে, যার মধ্যে দিয়ে সেই গণভোট হতে হবে। কনস্টিটিউয়েন্ট পাওয়ার অ্যান্ড অ্যামেন্ড পাওয়ার পেয়েছি, সেই ভিত্তিতে প্রধান উপদেষ্টা আমাদের এই জুলাই সনদটাকে উনি একটা আদেশ আকারে, অর্ডার আকারে এটা জারি করতে পারেন। এমন একটা আদেশ থাকা অথবা অধ্যাদেশ থাকা যেটার মধ্য দিয়ে আগামী সংসদকে দুটো রাজনৈতিক ক্ষমতা দেওয়া হবে। একটা হচ্ছে 5 বছর এই তারা দেশ পরিচালনার কাজ করবেন, নিয়মিত কাজ করবেন। অন্যদিকে আরেকটা হচ্ছে তারা মৌলিক সংস্কারের এখতিয়ার প্রাপ্ত হবেন। দলগুলো একমত না হলে একাধিক প্রস্তাব অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেবে জাতীয় ঐকমত্য কমিশন। 15 অক্টোবরের পর কমিশনের কার্যক্রম অব্যাহত রাখার প্রয়োজন হবে না, এমনটি প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে কমিশনের পক্ষ থেকে। জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের জন্য জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা, তাদের সম্মতির জন্য একটি গণভোট অনুষ্ঠানের ব্যাপারে সকল রাজনৈতিক দলই একমত হয়েছেন। মাননীয় প্রধান উপদেষ্টাকে বলেছি যে আমরা 15 অক্টোবরের পর কমিশনের কার্যক্রম অব্যাহত রাখার কোনো প্রয়োজন আছে বলে মনে হচ্ছে না। দ্রুত কাজ শেষ করার নির্দেশ সহ জুলাই সনদ বাস্তবায়ন ও গ্রহণযোগ্য দলিল করার পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টা। একমত হওয়ার বিষয়ে রাজনৈতিক দলগুলোর সহযোগিতাকে স্বাগত জানিয়েছে ঐকমত্য কমিশন। তানফির সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। দেশে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে নির্বাচন জরুরি বলে জাতিসংঘ মিশনকে জানিয়েছে বিএনপি। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসদের সাথে বৈঠকে এই অবস্থান তুলে ধরে দলটি। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশ প্রেক্ষাপট এবং গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে বৈঠকে কথা হয়েছে। আলোচনায় উঠে আসে রোহিঙ্গা ইস্যুও। জাতিসংঘের বিদায়ী আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেন, রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশের পর্যাপ্ত সহযোগিতা প্রয়োজন। অপর এক অনুষ্ঠানে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পতিত সরকারের আমলে শিক্ষাক্ষেত্রে কোনো উন্নয়ন হয়নি। ছাত্র রাজনীতির নামে শিক্ষা প্রতিষ্ঠানে মাস্তান তৈরি করা হয়েছে।
এছাড়া গুলশানের একটি হোটেলে শিক্ষা বিষয়ক গোল টেবিল বৈঠকের আয়োজন করে বিএনপি। সেখানে বক্তারা বলেন, দেশের ভবিষ্যৎ উন্নয়নের জন্য শিক্ষা ব্যবস্থার সংস্কার জরুরি, তবে তার প্রধান ভিত্তি হতে হবে গণতন্ত্র। রোহিঙ্গাদের মানবিক পরিস্থিতি এখনো বেশ কঠিন। গত সপ্তাহে জাতিসংঘে মালয়েশিয়া, ফিনল্যান্ড আর বাংলাদেশের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। সেখানে আমরা বাংলাদেশের আর্থিক চাহিদার বিষয়টা তুলে ধরেছি। শরণার্থীদের প্রতি এই দেশের অসাধারণ আতিথেয়তার কথাও বলেছি সেখানে। রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশে থাকার জন্য আমরা বর্তমান আর আগামী দিনের সরকারকে ধন্যবাদ জানাই। নির্বাচন কমিশনের আচরণে স্বেচ্ছাচারিতা স্পষ্ট। তারা কারো দ্বারা প্রভাবিত হয়ে ক্ষমতার অপব্যবহারের চেষ্টা করছে, এমনটাই অভিযোগ জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের। রোববার বিকেলে পঞ্চগড়ের শেরি বাংলা পার্কে বিভিন্ন এলাকার মসজিদ কমিটির সাথে মতবিনিময় সভা শেষে এই অভিযোগ করেন তিনি। এ সময় সার্জিস বলেন, নির্বাচন কমিশনের এমন আচরণ রাজনৈতিকভাবে মোকাবেলার প্রয়োজন হলে সেটিই করবে এনসিপি। যেসব প্রতীক মানুষের কাছে হাস্যকর, সেসব কিভাবে নির্বাচন কমিশনের প্রতীকের তালিকায় থাকে এ বিষয়েও প্রশ্ন তোলেন তিনি। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের কাছ থেকে ভ্রাতৃত্বের আচরণ প্রত্যাশার কথাও জানান এই এনসিপি নেতা। এই ধরনের মার্কা, যে মার্কাগুলো মানুষের কাছে হাসির খোরাক জন্মায়, এই মার্কাগুলো একটা নির্বাচন কমিশনের মার্কার তালিকায় কিভাবে থাকে, এটা আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। এখানে নির্বাচন কমিশন স্বেচ্ছাচারিতা করছে, তারা এখানে ক্ষমতার অপব্যবহার করার চেষ্টা করছে, এবং এই আচরণটা অবশ্যই তারা প্রকাশ করছে যখন তারা কারো দ্বারা প্রভাবিত হচ্ছে। 24 ঘন্টায় 9 জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে। এবছর প্রাণহানির এই তালিকায় আগেই যোগ হয়েছে আরও 212 জনের নাম। সাধারণত মে থেকে ডেঙ্গুর প্রকোপ শুরু হয়, সেপ্টেম্বর বা অক্টোবরে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় এর প্রভাব। এবছর জুন থেকেই হঠাৎ ঊর্ধ্বমুখী হয়ে ওঠে ডেঙ্গুর সূচক। সেপ্টেম্বরে আক্রান্ত হয়েছে 15,866 জন, সেই মাসে নিহতের সংখ্যা 76, আর অক্টোবরে মাত্র 5 দিনেই মারা যায় 14 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত 9 মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে প্রায় 50,000। এর মধ্যে 60% পুরুষ, আর ডেঙ্গুতে সবচেয়ে বেশি আক্রান্তদের বয়স 21 থেকে 25 বছরের মধ্যে। এই বয়সীরাই মূলত কাজ বা বিভিন্ন সূত্রে ঘুরে বেড়ান নানান প্রান্তে, ফলে আক্রান্ত হন বেশি। তাই ব্যক্তিগত সচেতনতা বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, বাসাবাড়ি, অফিস আদালত দীর্ঘ সময় বন্ধ থাকার কারণে সেগুলো এখন পূর্ণাঙ্গ মশাতে রূপান্তরিত হয়েছে। পূজার ছুটির পরে যখন মানুষজন ফিরবে, তখন এই মশাগুলো জ্যামিতিক হারে ডেঙ্গু ছড়ানোর জন্য একটি ভূমিকা পালন করবে। রংপুর এবং লালমনিরহাটে ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে 1,500-এরও বেশি কাঁচা আধা পাকা বাড়িঘর। ভেঙে পড়েছে বহু গাছপালা, আহত হয়েছেন অন্তত 10 জন। সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বেশ কয়েকটি গ্রাম বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। অন্যদিকে বজ্রপাতে 5 জেলায় প্রাণ গেছে মোট 8 জনের। রংপুরের গঙ্গাচড়ায় রোববার সকালে আকস্মিক ঝড়ে ব্যাপক ক্ষতি হয় গঙ্গাচড়া সদর, নৌহালি, আলম, বিদিতার, কলকন্দ এবং লক্ষ্মীটারি ইউনিয়নে। সরকারি হিসেবেই ক্ষতিগ্রস্ত 1200-রও বেশি কাঁচা আধা পাকা বাড়িঘর, ভেঙে পড়ে গাছপালা, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে 5 ইউনিয়ন। ঝড় বৃষ্টিতে ক্ষতি হয়েছে বিভিন্ন ফসলেরও। ঘটনাস্থল পরিদর্শন করে পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। লালমনিরহাটের কালীগঞ্জেও ঝড়ের আঘাতে লণ্ডভণ্ড হয়েছে 2টি গ্রাম, ক্ষতি হয়েছে 5 শতাধিক বাড়িঘরের। এতে আহত হয়েছেন অন্তত 10 জন। ঝড়ে ভেঙে পড়েছে গাছপালা, এতে সড়কে ব্যাহত হয় যান চলাচল এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে ভোগান্তিতে পড়েন বাসিন্দারা। অন্যদিকে কুমিল্লার হোমনা উপজেলার ভবানীপুর গ্রামে বজ্রপাতে মারা গেছেন 3 জন। স্থানীয়রা জানায় উজানচর, ঘাগুটিয়া, খেয়া পরপারের জন্য অপেক্ষায় ছিলেন তারা। ঝিনাইদহে মাঠে কাজ করার সময় বজ্রপাতেই মারা যান 2 কৃষক। এছাড়া গাইবান্ধা, নওগাঁ এবং নারায়ণগঞ্জে বজ্রাঘাতে প্রাণ গেছে আরও 3 জনের। প্রবারণা পূর্ণিমা উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দের প্রতিনিধি দল। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় বৌদ্ধ ধর্মীয় নেতারা প্রবারণা পূর্ণিমার মাহাত্ম্য বর্ণনা করে প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানান। প্রধান উপদেষ্টাকে বিহার পরিদর্শনের আমন্ত্রণও জানান তারা। এ সময় উপস্থিত ছিলেন ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের অধ্যক্ষ বুদ্ধপ্রিয় মহাথের সহ আরও অনেকে। পাশাপাশি উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। জুলাই গণহত্যায় দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধী সংগঠন হিসেবে বিচারের আনুষ্ঠানিক তদন্ত দ্রুতই শুরু হবে, জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। এদিন কুষ্টিয়ায় 6 জনকে হত্যা মামলায় মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।
আর সিরাজগঞ্জে 3 জনকে হত্যা মামলায় সাবেক এমপি জান্নাত আরা হেনরি সহ 3 জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল 1। এছাড়া গুমের এক মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে। চিফ প্রসিকিউটর জানান, গুম সহ আলোচিত বেশ কয়েকটি মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। এই সপ্তাহে এই তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার আশা করছেন তারা। দল হিসাবে আওয়ামী লীগের ব্যাপারে ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটির অভিযোগে এনডিএম নামে একটি রাজনৈতিক দল আগেই একটা অভিযোগ দায়ের করেছেন। আমরা সেটার ভিত্তিতে তদন্ত ইনিশিয়েট করছি। সুতরাং বলা যেতে পারে যে এই মুহূর্তে আওয়ামী লীগের বিরুদ্ধে, দল হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধী সংগঠন হিসাবে তাকে বিচারের মুখোমুখি করার জন্য প্রাথমিক তদন্তের কাজটা আমরা শুরু করতে যাচ্ছি। সিলেটের কোম্পানিগঞ্জে পুলিশের উপর হামলা চালিয়েছে পরিবহন শ্রমিকরা। দুপুরে কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদের সামনে পুলিশ চেকপোস্টে এই ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন 5 পুলিশ সদস্য। পুলিশ জানিয়েছে, নিয়মিত চেকপোস্টের কার্যক্রম চলাকালে যথাযথ কাগজপত্র না থাকা একটা বালুবাহী ট্রাক আটক করা হয়। এ সময় পরিবহন শ্রমিক নেতা মাহফুজ আহমেদের নেতৃত্বে পুলিশের উপর হামলা হয়। সেই সময় আটক ট্রাকটিও তারা ছিনিয়ে নিয়ে যায়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানায় পুলিশ। এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি, আটকও করা হয়নি কাউকে। এদিকে নরসিংদীতে পুলিশের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় 7 জন গ্রেপ্তার হয়েছেন। শনিবার রাতে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল আহমেদ নরসিংদী সদর থানায় মামলাটি করেন। এতে 5 জনের নাম উল্লেখ সহ আসামি করা হয়েছে অজ্ঞাত 25 থেকে 30 জনকে। পুলিশ জানিয়েছে, শহরের আরশিনগর এলাকায় বিভিন্ন পরিবহন থেকে চাঁদা আদায় বাধা এবং 2 চাঁদাবাজকে আটক করলে অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীমের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। পরে আনোয়ার হোসেনকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতাল এবং পরবর্তীতে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পাঠানো হয়। কালকা যে পুলিশ সার্কেলটা মারছে পুরাটাই অন্যায় হয়েছে। আমরা চাঁদাবাজ মুক্ত নরসিংদী জেলা চাই। এটা যদি না উঠায় তাহলে আমরা উপকৃত হই, আর যে উড়াইয়া যে কি কাজ করে এটা আমরা কিছুই জানি না। আমরা গতকালকে একটা মামলা নিয়েছি এবং জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত 7 জনকে আটক করা হয়েছে। আমরা যাচাই বাছাই করে দেখেছি, মেসেজটা এরকমই যে অপরাধী যেই হোক তাকে আমরা আইনের আওতায় আনবই। চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুর এলাকায় 2 পক্ষের সংঘর্ষের ঘটনায় সংবাদ সংগ্রহে যাওয়া 2 সাংবাদিকের উপর হামলার ঘটনা ঘটেছে। সকালে জঙ্গল সলিমপুরের লোহারপুল এলাকায় হামলা হয়। হামলায় গুরুতর আহত হয়েছেন এখন টেলিভিশনের সাংবাদিক হোসাইন জিয়াদ এবং ভিডিও জার্নালিস্ট মোহাম্মদ প্রভেজ। গুরুতর আহত জিয়াদ চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন। আহতরা জানান, এই এলাকায় গতকাল ইয়াসিন এবং রোকন গফুর নেতৃত্বাধীন 2 সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষে 1 জন নিহত হওয়ার ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়েছিলেন তারা। এদিকে বিকেলে এই ঘটনার প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন চট্টগ্রামের সাংবাদিকরা। মানববন্ধনে অংশ নেয় সাংবাদিকরা এবং তারা জানান, এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানানো হয় এই মানববন্ধন থেকে। নাটোরে এক যুবতীকে বাড়িতে ঢুকে কুপিয়েছে দুর্বৃত্তরা। রোববার রাতে নাটোর সুগার মিলের পাশে জঙ্গলি এলাকায় হয় এই ঘটনা। আহত নুসরাত জাহান ইমুর পরিবার জানায়, ধারালো অস্ত্র নিয়ে কিছু দুষ্কৃতিকারী তাদের বাড়িতে ঢুকে ইমুকে এলোপাথারি কুপিয়ে জখম করে। ইমুর চিৎকারে সবাই এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়। সদর থানার ওসি মাহবুর রহমান জানান, হামলাকারীদের শনাক্ত এবং আটকে কাজ করছে পুলিশ। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। কক্সবাজারের টেকনাফে নিখোঁজের 24 ঘন্টা পর পুকুর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার উপজেলার নীলা ইউনিয়নের পূর্ব পানখালী গ্রামের একটি পুকুরে নুসরাতের মরদেহ পাওয়া যায়। স্বজনরা জানায়, শনিবার দুপুরে পানখালীর ভাড়া বাসা থেকে খেলতে বের হওয়ার পর আর বাসায় ফেরেননি 4 বছর বয়সী নুসরাত। রোববার পুকুরে তার মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ। স্বজনদের ধারণা, কানে থাকা স্বর্ণের দুল ছিনিয়ে নেওয়ার জন্যই নুসরাতকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 6 জনকে আটক করে থানায় নিয়েছে পুলিশ। ঝালকাঠিতে 36টি গ্রামের সনাতন ধর্মাবলম্বী বাসিন্দারা বিএনপিতে যোগদান করেছেন। রোববার বিকেলে সদরের কীর্তিপাশা ইউনিয়ন বিএনপির উদ্যোগে স্থানীয় খাজুরা বিদ্যালয় মাঠে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব এবং মোহাম্মদ শাহাদাত হোসেন। এ সময় তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের 31 দফায় সব ধর্ম, বর্ণ এবং গোত্রের মানুষের সমান অধিকার নিশ্চিতের কথা বলা হয়েছে। বিএনপি ক্ষমতায় এলে বাংলাদেশি হিসেবে সবার মর্যাদা সমুন্নত থাকবে। পরে খাজুরা, ভীমরুলি সহ 36টি গ্রামের সনাতন ধর্মাবলম্বী মানুষ বিএনপিতে যোগ দেন। রাজধানীর ক্যান্টনমেন্ট থানার মানিকদি নামাপাড়া এলাকায় সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি করে ব্যর্থ হলে ঠিকাদারের বাসায় গিয়ে গুলি ছুড়েছেন এক ব্যক্তি।
ঘটনার পরপরই সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা অস্ত্রসহ তাকে আটক করেন। রাতে ক্যান্টনমেন্ট থানা ক্যাম্পের মেজর বজলুর রশিদ জানান, সকালে বোরকা পরে সাংবাদিক পরিচয়ে মানিকদের ঠিকাদার আব্দুর রবের বাসায় যায় আনোয়ার হোসেন বুলবুল এবং তার 2 সহযোগী। 15 লাখ টাকা দাবি করে ব্যর্থ হলে বুলবুল পিস্তল থেকে গুলি ছোড়ে। মেজর রশিদ আরও জানান, আকস্মিক গুলির শব্দে স্থানীয়রা ছুটে গিয়ে বুলবুলকে অস্ত্রসহ ধরে ফেলে। খবর পেয়ে সেনা এবং পুলিশের যৌথ দল ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বুলবুল জানায়, কুখ্যাত অপরাধী কিলার আব্বাসের হয়ে কাজ করে সে। তবে এ বিষয়ে এখনও কোনো প্রমাণ মেলেনি। অস্ত্র, মাদক এবং চাঁদাবাজির মামলায় এর আগেও অন্তত 8 বার গ্রেপ্তার হয়েছিলেন বুলবুল। ঘটনায় জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত আছে। মানিকদি ক্যাম্প এবং বাংলাদেশ পুলিশের যৌথ অভিযান দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটককৃত আনোয়ার হোসেন বুলবুলকে গ্রেপ্তার করে। ইতিপূর্বে অস্ত্র, মাদক এবং চাঁদাবাজির বিভিন্ন মামলায় বুলবুলকে এ পর্যন্ত 8 বার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে বলে তথ্য পাওয়া যায়। গ্রেপ্তারকৃত ব্যক্তির সাথে জড়িত অন্যান্য অপরাধীদের গ্রেপ্তার করতে গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে। জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধানের দাবিতে গণসমাবেশ করেছে যশোরের ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি। রোববার বিকেলে অভয়নগর উপজেলার মশিয়াহাটি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে হয় এই সমাবেশ। এ সময় বক্তারা বলেন, 4 দশকের বেশি সময় ধরে ভবদহ এলাকার লক্ষ লক্ষ মানুষ জলাবদ্ধতার শিকার। দ্রুত এলাকা নিয়ে একটি স্থায়ী সমাধান চান তারা। 2016 সালে নোয়াপাড়ায় পুলিশি হামলার সাথে জড়িতদের বিচারের দাবিও জানানো হয়। এ সময় 2016 সালের 5ই অক্টোবর ভবদহে জলাবদ্ধতা দূরকরণে রাজপথ এবং রেলপথ অবস্থান কর্মসূচিতে লাঠিচার্জ করে পুলিশ। এতে সংগ্রাম কমিটির নেতা সহ 1/2 শতাধিক আহত হয়। সেই থেকে 5ই অক্টোবর ভবদহ দিবস পালন করে আসছেন স্থানীয়রা। নজর দেব আন্তর্জাতিক খবরে। ইউরোপ জুড়ে আগুনের ফুলকির মতো ছড়িয়ে পড়ছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। গাজায় আগ্রাসনের প্রতিবাদে আন্দোলনের নতুন ঢেউ দেখছে যুক্তরাজ্য, স্পেন, পর্তুগাল, ইতালি সহ বিভিন্ন দেশ। সরকারের নিষেধ উপেক্ষা করেই গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে লন্ডনের ট্রাফালগার স্কোয়ারে জড়ো হন হাজার হাজার মানুষ। তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেয় পুলিশ। এরপরও অবশ্য ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ থামেনি। ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেয় গ্রেপ্তার করা হয়েছে প্রায় 500 মানুষকে। ইতালির রোমে চলমান ধর্মঘটে বিক্ষোভকারীদের উপর পুলিশ চড়াও হলে হয় ব্যাপক সংঘর্ষ। টানা 2 বছর ধরে ফিলিস্তিনিদের উপর নির্বিচার নিপীড়নে এমনিতেই ক্ষুব্ধ লাখ লাখ ইউরোপীয় মানুষ। এরই মধ্যে সমুদ ফ্লোটিলার মানবাধিকার কর্মীদের আটকের ঘটনায় ক্ষোভ আরও তীব্র হয়েছে। 4 দিন ধরে স্পেনের মাদ্রিদ এবং বার্সেলোনা সহ বড় শহরগুলো ফিলিস্তিনিপন্থী আন্দোলনকারীদের দখলে। গণহত্যায় ক্ষুব্ধ স্প্যানিশরা চালাচ্ছে ভাঙচুরও। স্বাধীন ফিলিস্তিনের দাবিতে বিক্ষোভ করছে ফরাসিরাও। ইসরায়েলের সাথে সুসম্পর্ক বজায় রাখায় ম্যাক্রন প্রশাসনের সমালোচনা করছেন বিক্ষোভকারীরা। হাজার হাজার মানুষের অংশগ্রহণে বিক্ষোভ হয়েছে আয়ারল্যান্ডের ডাবলিনে। বিনা বাধায় গাজায় ত্রাণ সরবরাহ নিশ্চিতের দাবি জানান আন্দোলনকারীরা। গাজায় গণহত্যার প্রতিবাদে উত্তাল পর্তুগালের লিসবন, এছাড়া আর্জেন্টিনা, মেক্সিকো এবং পাকিস্তানের বিভিন্ন শহরেও হয়েছে ব্যাপক বিক্ষোভ। বন্দিদশায় পরিবেশবিদ গ্রেটা থুনবার্গকে চরমভাবে লাঞ্ছিত করেছে ইসরায়েলি বাহিনী। বাকিদের সাথে অমানবিক আচরণ ছিল সেনাদের। বিশুদ্ধ পানি পর্যন্ত দেয়া হয়নি সমুদ ফ্লোটিলা থেকে আটককৃতদের। শনিবার তুরস্কে পৌঁছানোর পর মুক্তিপ্রাপ্ত মানবাধিকার কর্মীদের বর্ণনায় উঠে আসে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বর্বরতার অভিজ্ঞতা। কারাগারের শেষ দিনে আমি ফজরের নামাজ পড়ছিলাম। হঠাৎ ইসরায়েলি বাহিনী এসে জোরপূর্বক আমাকে বাধা দেয়। এর আগে এমন নিষ্ঠুরতা দেখিনি। তাদের মধ্যে মনুষ্যত্ব বলে কিছু নেই। মুসলিম নারীদের হিজাবও কেড়ে নিয়েছে। আমাদের পরিষ্কার পানি কিংবা ওষুধও দেয়নি ওরা। এমনকি এক নারী মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়লেও তারা সাহায্য করতে অস্বীকার করেছে। বলেছে যদি এখনো মারা না যায় তাহলে কোনো সমস্যা নেই। গ্রেটাকে খুবই বাজেভাবে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হয়। ওর মুখে ইসরায়েলের পতাকা দিয়ে পেঁচিয়ে ধরা হয়। ওর সাথে পশুর মতো আচরণ করেছে ইসরায়েলিরা। ভারী বর্ষণ, আকস্মিক বন্যার ভূমিধসে বিপর্যস্ত নেপাল এবং ভারত। 2 দিনের প্রাকৃতিক দুর্যোগে নেপালে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে 47 জনে। ভূমিধস এবং বন্যাজনিত কারণে সিকিম ও পশ্চিমবঙ্গে মৃত্যু হয়েছে অন্তত 18 জনের। সবশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী আকস্মিক বন্যার পানিতে এখনও নিখোঁজ অনেকে। চলমান পরিস্থিতিতে বাংলাদেশেও বন্যার সংখ্যা দেখা দিয়েছে। শুক্রবার থেকে মৌসুমী বৃষ্টিপাতে বিপর্যস্ত হিমালয় কন্যা নেপাল। লন্ডভন্ড পাহাড় বেষ্টিত রাজধানী কাঠমান্ডু 48 ঘন্টার বর্ষণে তলিয়ে গেছে গ্রাম থেকে শহরাঞ্চলের বহু এলাকা। গুরুত্বপূর্ণ রাস্তা পানিতে তলিয়ে যাওয়ায় পুরো দেশের সাথে কার্যত সড়ক পথে বিচ্ছিন্ন রাজধানী কাঠমান্ডু।
ভারত সীমান্তবর্তী বেশ কিছু জেলায় ঘটেছে ভূমিধসের ঘটনা। এছাড়াও বজ্রপাত এবং বন্যাজনিত কারণে মৃত্যু হয়েছে আরও কয়েকজনের। আবহাওয়া বিভাগ জানিয়েছে সোমবার পর্যন্ত অব্যাহত থাকবে বৃষ্টিপাত। রাতভর মেঘ ভাঙা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি ভারতের সিকিম এবং পশ্চিমবঙ্গে প্লাবিত উত্তরবঙ্গের 10টি জেলা। বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তা, মহানন্দা, তোর্ষা, জলঢাকা সহ বহু নদী। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি সহ পাহাড়ি এলাকাগুলো পাওয়া গেছে ভূমিধসের খবর। এই ছিল আমাদের আজকের সব খবরের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।